বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তর গল্প অবলম্বনে নীল আরশোলা। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম 1973 সালে যাদবপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে MA। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ 2005 নাগাদ আনন্দমেলা পত্রিকায় কৃষ্ণ লামার গুম্ফা উপন্যাসের মাধ্যমে। বর্তমানে প্রায় সমস্ত শিশু কিশোর পত্রিকাতেই নিয়মিত লেখক। গোলাপ ফোটার পর প্রথম প্রকাশিত হয়েছিল বর্তমান গোষ্ঠীর সুখী গৃহকোণ পত্রিকায় 2020 সালের 1 নভেম্বরের সংখ্যায়। আজকের গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে নীল আরশোলা। ডক্টর রোহিত বসুর পৈতৃক বাড়ি উত্তর কলকাতায়। বাড়ির একতলাতেই তাঁর চেম্বার। দুপুরের দিকে কয়েক ঘন্টা স্নান খাওয়ার জন্য কিছু সময় ছাড়া সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত রোগীর ভিড় লেগেই থাকে তাঁর চেম্বারে। কোনো কোনো দিন আরও দেরি হয়। মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে বেশ খ্যাতি আছে মধ্য 50-এর রোহিত বসুর। আজও সকাল থেকে রাত 8টা পর্যন্ত নিয়ম মাফিক রোগী দেখেছেন তিনি। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। এমনিতে শীতকাল, তার উপর আজ যেন একটু বেশি দাপট শীতের। চেম্বারে কাজ অনেক আগেই শেষ হয়েছে। যে ছেলেটা তাঁর চেম্বারে সহকারীর কাজ করে তাকেও বেশ কিছুক্ষণ আগেই ছেড়ে দিয়েছেন তিনি। পুরনো আমলের বিশাল বাড়িটাতে তিনি এখন একা। পাড়াটাও বেশ নিঝুম হয়ে গেছে, তবে তিনি এখনো চেম্বারেই আছেন। কারণটা অবশ্য রোগী দেখাই। ভদ্রলোক সন্ধ্যের দিকে টেলিফোনে জানিয়েছেন রাত 10টা ছাড়া তাঁর আসার সময় হবে না। তিনি কলকাতার বাইরে আছেন। ডাক্তারবাবু যেন দয়া করে তাকে দেখে দেন। সাধারণত পেশেন্টদের অনুরোধ রক্ষা করেই চলার চেষ্টা করেন রোহিত বসু। তিনি তাঁর চিকিৎসক জীবনের অভিজ্ঞতায় দেখেছেন, তাঁর রোগীদের এসব ছোটখাটো আবদার মেটালে তারা চিকিৎসককে বন্ধু বলে মনে করে। তাতে চিকিৎসার সুবিধে হয়। কারণ একজন মানসিক রোগের চিকিৎসক বা সাইকিয়াট্রিস্টের কাজ রোগীর মন নিয়েই। তাই লোকটা এত রাতে আসবে শুনেও আপত্তি করেননি ডাক্তারবাবু। একটা মেডিকেল জার্নালে পাতা উল্টাচ্ছিলেন তিনি। দেওয়াল ঘড়িটা ঢং ঢং শব্দে জানান দিল রাত 10টা বাজে। জার্নালটা নামিয়ে রেখে রোহিতবাবু নিজের মনেই ভাবছিলেন, এই শীতের রাতে লোকটা আসবে তো? না এলে নিশ্চয়ই অ্যাকাউন্টে ফিজটা আগে ভাগে জমা দিত না। 1000 টাকা, এত টাকা দিয়ে কেউ নিশ্চয়ই তার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে যাবে না। লোকটা নিশ্চয়ই আসবে। ঠিক এমন সময় টিকটিক করে একটা শব্দ হলো। শব্দের উৎস লক্ষ্য করে তাকাতেই তিনি দেখতে পেলেন তার টেবিলের একটু তফাতেই দেওয়ালের গায়ে একটা বেশ বড়সড় টিকটিকি। দেওয়ালের গা থেকে প্রাণীটা ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকিয়ে সম্ভবত খাদ্য অন্বেষণ করছে। সেটা দেখেই হাততালি দিয়ে তাড়াবার জন্য শব্দ করলেন ডাক্তারবাবু। শুনেই প্রাণীটা তরতর করে দেওয়াল বেয়ে কিছুটা উপরে উঠে গেল। ডাক্তারের চেম্বারে এসব প্রাণীর উপস্থিতি কাম্য নয়, বিশেষ করে তা যদি কোনো মনোরোগ বিশেষজ্ঞর চেম্বারে হয়। কারণ অনেক মনোরোগী নানান ছোটখাটো প্রাণীকে ভয় পান। মাঝে মাঝেই পেস্ট কন্ট্রোলিং করিয়ে নেন রোহিতবাবু। লাস্ট কবে করিয়েছেন ঠিক খেয়াল পড়ছে না। কালই একবার খবর পাঠাতে হবে স্প্রে করার জন্য। দরজার বাইরে একটা অস্পষ্ট পায়ের শব্দ শুনে সেদিকে তাকালেন তিনি। তাঁর চেম্বারের দরজাটা রাস্তার একদম গায়ে। একটা কণ্ঠস্বর ভেসে এলো, ডাক্তারবাবু, ভেতরে আসতে পারি? আজ এ সময় আমার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। হ্যাঁ আসুন, আপনারই অপেক্ষায় আছি। একজন মাঝবয়সী গোলগাল চেহারার ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন। তার পরনে দামি লেদার জ্যাকেট, কবজিতে দামি ঘড়ি, আঙুলে বেশ কয়েকটা সোনার আংটি। লোকটাকে দেখে বেশ ধনবান ব্যক্তি বলেই মনে হলো রোহিতবাবুর। ভদ্রলোক হাত জোড় করে ডাক্তারবাবুর উদ্দেশ্যে নমস্কার জানিয়ে প্রথমেই বললেন,
আমাকে মার্জনা করবেন, এত রাতে সময় চেয়েছি বলে। আসলে একটু আগেই আমি এয়ারপোর্টে নেমেছি, দুদিন বাদেই আবার ইউরোপগামী ফ্লাইট ধরবো, তো আপনার কাছে আসার জন্য এই সময়টাই হাতে ছিল, তাই। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন। ভদ্রলোক বসলেন, তারপর পকেট থেকে রুমাল বের করে একবার মুখটা মুছলেন। একটা উৎকণ্ঠার ভাব জেগে আছে ভদ্রলোকের চোখ মুখে। সেটা তার কানেক্টিং ফ্লাইট ধরার তাড়া আছে বলে নাকি মানসিক অসুস্থতার কারণে, তা ঠিক এই মুহূর্তে ধরতে পারলেন না ডাক্তারবাবু। রোগীর সঙ্গে তার রোগের ব্যাপারে কথা শুরুর আগে তিনি অভ্যেস মতো কলম আর প্রেসক্রিপশন প্যাডটা টেনে নিয়ে বললেন, আপনার নাম আর বয়সটা বলুন। দীননাথ পাকরাশি, বয়স 50। বেশ, এবার আপনার সমস্যার কথা বলুন। মন খুলে কথা বলবেন, কোনো কিছু গোপন করবেন না, তাতে আপনার চিকিৎসা করতে আমার সুবিধা হবে। কিন্তু আমার কথাটা আপনি বিশ্বাস করবেন তো? যে কয়েকজনকে কথাটা বলেছি তারা কেউই আমার কথা বিশ্বাস করছে না। শেষে একজন আমাকে পরামর্শ দিল যে একবার আপনার সঙ্গে যেন কথা বলি, তাই আপনার শরণাপন্ন হলাম। আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে রয়েছি ডাক্তারবাবু। বিশ্বাস করব না কেন? নিশ্চয়ই করব, সব কথা খুলে বলুন। ডাক্তারবাবুর আশ্বাসবাণী শুনে ভদ্রলোকের মুখমণ্ডলে উৎকণ্ঠার ভাব কিছুটা প্রশমিত হল। শুরু হলো তাদের দুজনের কথোপকথন। হ্যাঁ, আমার ভয়টা হলো তেলা পোকার, অর্থাৎ ওই আরশোলার ভয়। আপনি এ ব্যাপারে ব্যতিক্রম নন, অনেকেরই এমন থাকে, আর চিকিৎসা করলে তা সেরেও যায়। আপনি আমাকে এবারে বলুন, আপনার এই আরশোলা আতঙ্ক কবে থেকে? ছেলেবেলা থেকেই কি? কেস হিস্ট্রিটা আমার জানা প্রয়োজন। না না, ছেলেবেলা থেকে নয়। তখন বাড়িতে অনেক আরশোলা ছিল, আমি তাদের ধরে গায়ে কালি ঢেলে দিতাম। সাদা খাতার ওপর ছেড়ে তাদের পায়ে আঁকি বুকি কাটা দেখে অনেক মজাও করেছি। সে সময় হাত দিয়ে খপ করে আরশোলা ধরতেও কোনো ঘেন্না বা ভয় করতো না আমার। তবে কবে থেকে এই ভয় এলো? মাসখানেক হলো, মানে যবে থেকে ও আমার শরীরে আশ্রয় নিয়েছে তবে থেকে। তার মানে? দাঁড়ান দাঁড়ান, আপনাকে আগে তাকে দেখাই, তবে বুঝতে পারবেন। বলেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে চামড়ার জ্যাকেটটা খুলে ফেললেন। তার জ্যাকেটের ভেতর একটা টি শার্ট। এরপর তিনি সেটা টান দিয়ে ডান কাঁধের কিছুটা নিচে নামিয়ে আনলেন। ঘরের উজ্জ্বল আলোতে ডাক্তারবাবু দেখতে পেলেন দীননাথ পাকরাশির ডান কাঁধের একটু নিচে বাহুর ওপর প্রমাণ আকারের ঘন নীল রঙের একটা আরশোলা। সাধারণত এদেশে নীল রঙের আরশোলা হয় না, সেটা দেখেই রোহিতবাবু বুঝতে পারলেন ওটা উল্কি, এবং তা বিদেশি। ওই উল্কিটার কথা বলছেন? হ্যাঁ, সারাদিন ও ওখানেই থাকে, কিন্তু রাত হলেই জীবন্ত হয়ে ওঠে। আমার সারা শরীরে হেঁটে বেড়ায়, ঘুম ভেঙে যায় আমার। কখনো শরীর ছেড়ে বাইরে বেড়ে, কিন্তু রাত থাকতেই আমার শরীরে ফিরে এসে এই একই জায়গায় থাকে। ওকে নিয়ে আমার যে কি ভয় আর অস্বস্তি তা আমি আপনাকে বোঝাতে পারছি না। ওর জন্য হয়তো বা কোনোদিন মরেই যাব আমি। ওকে কোনোভাবে তাড়াতে পারবেন না আপনি? আরশোলার ট্যাটুটা দেখে আর রোগীর কথা শুনে ডাক্তারবাবু অনুমান করলেন যে ভদ্রলোক কোথাও থেকে ট্যাটুটা আঁকিয়েছেন, আর সেটা আঁকাবার পর থেকেই কোনো কারণে তিনি মানসিক বিকারে ভুগছেন। হয়তো হ্যালিউসিনেশনের শিকার হয়েছেন, ছবিটাকেই নিজের শরীরে জীবন্ত বলে অনুভব করছেন। কিন্তু লোকটাকে তো আর মুখের উপর এসব কথা বলা যায় না, এসব ক্ষেত্রে তাতে উল্টো ফল হতে পারে। ডাক্তারবাবু কথা বিশ্বাস করছেন না দেখলে রোগীর এ প্রসঙ্গে অন্য কিছু কথা বলা থাকলেও সে তা বলা বন্ধ করে দিতে পারে। তাতে ডাক্তারের রোগীর মনের গভীরে পৌঁছতে সমস্যাই হবে। কাজেই দীননাথ পাকরাশির কথা তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করেছেন এমন ভাবই দেখালেন। বুঝলাম ব্যাপারটা, আপনি এত চিন্তিত হবেন না। আমি ওকে তাড়িয়ে দেব আপনার শরীর থেকে, বা মেরে ফেলবো ওষুধ দিয়ে।
তবে তার জন্য ওর ব্যাপারে আমার আরো কিছু জানা প্রয়োজন। পারবেন আপনি? আপনাকে বোঝাতে পারবো না কি যে ভয় আর অশান্তির মধ্যে আছি। নেহাত ইউরোপ যাত্রা প্রোগ্রাম আগে থেকেই ঠিক হয়েছিল। কয়েক লক্ষ টাকা অগ্রিম দেওয়া আছে বলে এই অবস্থাতেও আমি সেখানে যাচ্ছি। তাছাড়া আরো একটা ব্যাপার, প্রয়োজনে সেখানে বড় চিকিৎসকদের কাছে আমার সমস্যা নিয়ে আলোচনা করতেও পারবো। সেজন্য এই অবস্থাতেও আমি আমার যাত্রা বাতিল করিনি। তবে আপনার কথা শুনে এবার আশ্বস্ত বোধ করছি। আপনি কি জানতে চান বলুন, আমি সব খুলে বলছি আপনাকে। আমি ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তারদের মতো না হলেও আশা করি ব্যাপারটার সমাধান করতে পারবো। তবে ঘটনাটা সম্পর্কে আমার আরো বিস্তারিতভাবে জানা প্রয়োজন। ঠিক কখন কিভাবে আরশোলাটা বাসা বাঁধলো আপনার বাহুতে, সবটা খুলে বলুন আমাকে। আমি শান্ত হন, এ নিন জল খান। এবারে বলুন। বাঙালি হলেও 3 পুরুষ ধরে অসম প্রবাসী আমরা। সেখানে আমার পূর্বপুরুষের চা বাগানের ব্যবসা ছিল, কাজেই বুঝতে পারছেন আমার আর্থিক অবস্থা মন্দ নয়। তবে আমার ব্যবসা বাণিজ্যে মন কোনোদিনও ছিল না। ছোটবেলা থেকেই নানান জায়গাতে ঘুরে বেড়াতেই আমার আনন্দ। বাবা মায়ের এক সন্তান আমি, বিয়েও করিনি। কাজেই বছর 10 আগে বাবা মায়ের বার্ধক্যজনিত মৃত্যুর পর একলা ও সম্পূর্ণ মুক্ত হয়ে গেলাম আমি। আর তখনই ভ্রমণের নেশাটা আরো চাগার দিয়ে উঠল আমার মনে। ব্যবসা বেচে দেশ বিদেশে ঘুরে বেড়াতে শুরু করলাম আমি। এই নেশা বড় নেশা। এক জায়গা থেকে ঘুরে আসার সঙ্গে সঙ্গেই অন্য জায়গাতে আবার যেতে মন চায়। আমি কি অপ্রয়োজনীয় কথা বলে ফেলছি? না না, আপনি যা বলার তা বলুন। কোনটা আমার প্রয়োজনে লাগবে সেটা তো আমি বুঝবো। আচ্ছা, হ্যাঁ, তো যা কি হলো? আরশোলাটা মনে হচ্ছে নড়ছে। এরপর ও আমার শরীর ঘুরে বেড়াতে শুরু করবে। মুশকিল হলো, আপনাকে যদি আমি আমার জামা খুলে দেখাতে চাই তো সঙ্গে সঙ্গে ও আবার নিজের জায়গায় ফিরে এসে স্থির হয়ে যাবে। আপনি দেখবেন? না না, দেখাতে হবে না। ওকে নিজের মতো নড়তে দিন, ঘুরতে দিন। আমি যখন আছি তখন আপনার আর ভয় নেই। আপনি যা বলছিলেন বলে যান। হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম, ওই গত 10 বছর ধরে পৃথিবীর বহু দেশ ঘুরে বেরিয়েছি আমি। মাসখানেক আগে গেছিলাম দক্ষিণ আমেরিকার দেশগুলো দেখব বলে। কলম্বিয়া ও পেরু হয়ে আমি শেষে পৌঁছলাম ছোট্ট দেশ ইকুয়েডরে। দেশটার বিশেষত্ব হল সর্বত্রই নানান ধরনের আরশোলা দেখতে পাওয়া যায়। তবে সেখান থেকে যে এ বিপদ আমারই শরীরে এসে বাসা বাঁধবে তা আমার জানা ছিল না, তাও আবার বড় অদ্ভুত ভাবে। 3 দিন আমি দেশটার নানান জায়গায় ঘুরে বেড়ালাম। তারপর আমি এয়ারপোর্টের কাছাকাছি এক হোটেলে গিয়ে ঢুকলাম রাতের আশ্রয় নেবার জন্য। কারণ পরদিন একটু বেলার দিকে সে দেশের রাজধানী কিতোর এয়ারপোর্ট থেকে দেশে ফেরার ফ্লাইট। রাত 10টা নাগাদ কিতোর সেই হোটেলের রিসেপশন থেকে যখন ঘরের চাবি নিচ্ছি, ঠিক তখনই এক দীর্ঘদেহী শ্বেতাঙ্গ এসে সে রাতে থাকার জন্য ঘর চাইল। কিন্তু রিসেপশনিস্ট মহিলা তাকে বলল, আর একটাও ঘর খালি নেই, না সিঙ্গল বেড না ডাবল বেড। শেষ একটা ডাবল বেডরুম ছিল, সেটা এই মুহূর্তে এই ভদ্রলোককে দিয়ে দিলাম। সে কথা শুনে শ্বেতাঙ্গ যুবকটি আমার দিকে ফিরে তাকিয়ে বলল, আমার নাম জেরি গ্রে, পেশায় একজন জীববিজ্ঞানী। এদেশে এসেছিলাম গবেষণার কাজে। কাল ভোরের ফ্লাইট ধরেই দেশে ফিরব, তাই এখানে থাকার জায়গা খুঁজছি।
কিন্তু ট্যুরিস্ট সিজন বলে কোনো হোটেলে গিয়েও জায়গা পেলাম না। বড় বিপদে পড়েছি। তোমার তো ডাবল বেডরুম, তুমি যদি রাতটা জাস্ট কয়েক ঘন্টার জন্য আমার সঙ্গে রুম শেয়ার করো তাহলে আমার বড় উপকার হয়। আমি রুমের অর্ধেক ভাড়া দিতে রাজি আছি, প্রয়োজনে পুরোটাই দিতে পারি। যুবকটির কথা শুনে আমি তাকালাম রিসেপশনিস্টের দিকে। সম্ভবত লোকটা বিপদে পড়েছে দেখে মেয়েটি আমার উদ্দেশ্যে বলল, স্যার, আপনি যদি আপনার রুমে তাকে থাকতে দিতে চান তবে আমাদের কোনো আপত্তি নেই। আমি মানে প্লিজ, দোহাই তোমার, আমার অনুরোধটা রাখো। আমি বড় ক্লান্ত, বেশ কয়েক রাত ঘুম হয়নি আমার। আমি একটু বিশ্রাম নিতে, একটু ঘুমোবার চেষ্টা করতে চাই। ভোর 4টেতে আমার ফ্লাইট, সেটা ধরতে বেরিয়ে যাব। মাত্র 5-6 ঘন্টার তো ব্যাপার। আমার পরিচয় সম্পর্কে তোমার যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমি তোমাকে আমার পাসপোর্ট, কাগজপত্র এসব দেখাতে পারি। তার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম সে সত্যিই বড় ক্লান্ত। অনিদ্রার চিহ্ন জেগে আছে তার চোখে। আমার মনে পড়ল একবার এক দেশে আমি এমন পরিস্থিতিতে পড়েছিলাম। তখন একজন লোক হোটেলে তার ঘরে রাতে আমাকে আশ্রয় দিয়েছিল। সে কথাটা স্মরণে আসতে এবং যুবকটির অবস্থা দেখে এরপর আমি আর সে প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারলাম না। আমি তাকে বললাম, না, টাকা পয়সা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, আমার ঘরে রাতটা কাটিয়ে নিও। আমার কথা শুনে যেন স্বস্তি পেল সে। রিসেপশনের প্রয়োজনীয় কাজ মিটিয়ে জেরি নামে সেই যুবকটিকে নিয়ে আমি রওনা হলাম আমার ঘরের দিকে। এ পর্যন্ত বলে দীননাথ থামলেন। তারপর এমনভাবে তার শরীরটাকে নাচাতে শুরু করলেন যেন তার পোশাকের ভেতরে কিছু একটা ঘুরে বেড়াতে শুরু করেছে। তা দেখে রোহিতবাবু অনুমান করলেন ভদ্রলোকের মনোবৈকল্য শুরু হয়েছে। তাই রোহিতবাবু তাঁর উদ্দেশ্যে বললেন, আরশোলাটা যেমন ঘুরে বেড়াচ্ছে ওকে তেমন বেড়াতে দিন। আপনি যা বলছিলেন বলে যান। তারপর কি ঘটল? শরীরটাকে আরো একবার ঝাঁকুনি দিয়ে নিয়ে দীননাথ পাকড়াশি আবারও বলতে শুরু করলেন তার কথা। জেরিকে নিয়ে হোটেলের ঘরে ঢুকলাম আমি। ঘরে ধবধবে সাদা বেশ বড় বিছানা পাতা খাট। দেখে বুঝলাম সেখানে দুজনের ঘুমোতে কোনো অসুবিধা হবে না। নিজেদের ব্যাগপত্র রেখে বসলাম আমরা, আমি খাটে আর জেরি সোফাতে। জেরির সঙ্গে কথা বলে যতটুকু জানলাম তা হলো আমেরিকার মিশিগানে ওর বাড়ি। সেখানকার বিশ্ববিদ্যালয়ে কাজ করে সে। সপ্তাহ 2 হলো সে এখানে এসেছিল এখানকার রেন ফরেস্টের পোকামাকড় নিয়ে গবেষণার জন্য। তবে তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি বুঝতে পারলাম তার জন্য ঠিক সে সময় কোনো গল্প করার আগ্রহ নেই। কারণ আমি তাকে প্রশ্ন করলে সে শুধু সেটুকুরই জবাব দিচ্ছে। বাকি সময় স্থির দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তাকে দেখে আর মনে হলো প্রচন্ড ক্লান্তি অথবা কোনো দুশ্চিন্তার কারণেই যেন তার এই কথা বলার অনীহা। তাই আমি আর কথা বাড়িয়ে তাকে বিব্রত করলাম না। নিশ্চুপভাবে বসে রইল সে। তার দিকে তাকিয়ে আমার মনে হলো বেশ কয়েকবার যেন কেঁপে উঠল সে। দেখতে দেখতে রাত 11টা বাজল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে শোবার ঘরে আগে পোশাক পরিবর্তন করতে শুরু করলাম। ব্যাপারটা দেখে জেরিও শোবার জন্য প্রস্তুতি শুরু করলো। ব্যাগ থেকে একটা হাত কাটা পোশাক বের করলো সে। তারপর সেটা পরার জন্য গায়ের শার্টটা খুলে ফেলল। সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেল তার দেহের ঊর্ধ্বাংশ। পেশিবহুল চেহারা তার, দেখে মনে হলো যে নিয়মিত জিম করে। বাইসেপ, ট্রাইসেপ সব স্পষ্ট। আর তারপরেই আমি দেখতে পেলাম ব্যাপারটা। তার পেশিবহুল ডান বাহুতে একটা নীল রঙের আরশোলা আছে, ঠিক আমার হাতেরটার মতোই। ওদেশে বহু মানুষের শরীরে আমি আরশোলার উল্কি আঁকা দেখেছি। তাই সেটা দেখে আমি তাকে বললাম, হ্যাঁ, উল্কিটা বেশ সুন্দর তো, মনে হয় যেন জীবন্ত। এদেশ থেকেই আঁকে নিয়ে যাচ্ছ বুঝি? মনে হয় নয়, ওটা সত্যিই জীবন্ত। রাতে আমার শরীরে ঘুরে বেড়ায়।
ওর জন্যই তো রাতের পর রাত ঘুমোতে পারছি না আমি। কাজ শেষ করেই দেশে ফিরে যাচ্ছি। দেশে ফিরলে যদি ওর হাত থেকে মুক্তি পাই সেজন্য। আমি আর এই ভয়ঙ্কর দেশে কোনোদিনও আসবো না। ওই আরশোলাটা নড়ে চড়ে বেড়ায় মানে? হ্যাঁ, ও জীবন্ত। কেন যে ওই বুনো ওঝাটার সঙ্গে তর্কে জড়াতে গেলাম, অবিশ্বাস করতে গেলাম ওর কথা, নইলে আমাকে এই বিপদে পড়তে হতো না। কোন ওঝা? কি ব্যাপার? তুমি শুনবে, বিশ্বাস করবে সে কথা? অবশ্য বিশ্বাস না করলে হয়তো বা আমারই ভালো হবে, হয়তো বা আমি এই অবস্থা থেকে মুক্ত হব তাতে। শুনবো, বলো। আমার বড্ড ক্লান্ত লাগছে, তাই এই ঘটনাটা আমি যতটা সম্ভব সংক্ষেপেই বলছি। তোমাকে তো বলেইছি যে আমি এখানে কীটপতঙ্গ নিয়ে গবেষণা করতে এসেছিলাম। সেই কাজেই ব্যস্ত ছিলাম। দিন পাঁচেক আগের ঘটনা। আমি তখন আশ্রয় নিয়েছিলাম এই জায়গা থেকে 200 মাইল দূরে রেইন ফরেস্টের ভেতর এক উপজাতি গ্রামে। যারা বর্ষা বনে বেড়াতে আসে বা কাজে আসে তাদের সেখানে ঘর ভাড়া করার ব্যবস্থা আছে। সেদিন বিকেলে আমি জঙ্গলের কাজ শেষ করে গ্রামে ফিরছি। দেখলাম একজন লোক গ্রামে এসে হাজির হয়েছে। পরনে তার পশু চামড়ার বিচিত্র পোশাক, গলায় নানান রঙের পাথরের মালা, কোমর পর্যন্ত বিনুনি করা লম্বা চুল। গ্রামের লোকেরা তাকে টাকা, খাবার ইত্যাদি সব উপঢৌকন দিচ্ছে। একজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম লোকটা নাকি ওঝা গোত্রের লোক, বর্ষাবনেই থাকে। তার নাকি অতিপ্রাকৃত নানান ক্ষমতা আছে, লোকের ভালো মন্দ দুটোই করতে পারে। তাই সে গ্রামে এলে লোকেরা তাকে ভয়ে ভক্তিতে নানা জিনিস উপহার দেয়। এই ধরনের কিছু লোক আমি কর্মসূত্রে ইতিপূর্বে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, যারা নিরীহ গ্রামবাসীদের তন্ত্রমন্ত্র ইত্যাদির ভয় দেখিয়ে তাদের ঠকায়। আমি ভাবলাম এক্ষেত্রেও ব্যাপারটা তাই ঘটছে। ব্যাপারটা দেখে বেশ একটু রাগ হলো আমার, আর এরপরেই একটা হঠকারী কাজ করে বসলাম। শটান গিয়ে হাজির হলাম লোকটার সামনে। তুমি বিনা পরিশ্রমে গ্রামের লোকেদের থেকে এমনভাবে জিনিসপত্র নাও কেন? কাজ করে খেতে পারো না? করি তো। জঙ্গলের পোকামাকড়দের গ্রামের থেকে দূরে রাখি, তাই গ্রামে রোগ ব্যাধি হয় না, আর সেই জন্যই ওরা আমাকে জিনিসপত্র দেয়। তা কিভাবে দূরে রাখো? ওরা তোমার কথা শোনে নাকি? হ্যাঁ, শোনে। আমার সে ক্ষমতা আছে। এই কিভাবে তুমি তাদের কথা শোনাও শুনি আমি? তুমি শহুরে মানুষ, এসব তোমার জেনে দরকার নেই। নিজের ঘরে যাও। আমি শহুরে মানুষ বলেই তো জানতে চাইছি তোমার কি ক্ষমতা আছে। তুমি কি আমাকে গ্রামের অশিক্ষিত লোক পেয়েছো নাকি? কি ক্ষমতা আছে শুনবে? বেশ, আমার বাহুতে এই যে আরশোলাটা দেখছো, ও কিন্তু জীবন্ত। আমি তোমার দেহে ওকে পাঠিয়ে দিতে পারি। তবে ওই আরশোলাকে জ্যান্ত করে আমার দেহে পাঠাও দেখি, কেমন করে পারো দেখি। ও তোমার কথা শোনে কিনা। আমার কাছে তোমার ভণ্ডামি চলবে না বলে দিলাম। কি ভণ্ডামি? তবে তাই হোক, ওকে তোমার কাছেই পাঠিয়ে দেবো আমি। শুধু তুমি নও, ওকে দেখে ও যে জীবন্ত এ কথা যে অবিশ্বাস করবে তার দেহেও বাসা বাঁধবেও। তোমরা শহুরে মানুষরা বুঝতে পারবে আমার কোনো ক্ষমতা আছে কিনা। তবে যাবার আগে গ্রামের লোকদের জানিয়ে যাবে আমার কথা সঠিক কিনা। এ কথা বলে সেই ওঝা দাঁড়ালো না, সোজা হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে মিলিয়ে গেল। সে চলে যাওয়ার পর আমি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললাম, নিশ্চিন্তে থাকো, এমন কিছুই কখনো ঘটবে না। এ কথা বলে ঘরে ফিরে এলাম আমি। রাত নামলো সেই বর্ষাবনের গ্রামে। রাতে ঘুমের মধ্যে বেশ কয়েকবার আমার কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো। মনে হতে লাগলো কি যেন একটা ঘুরে বেড়াচ্ছে আমার শরীরের মধ্যে। রাত শেষে খোলা জানলা দিয়ে আসা ভোরের আলোতে ঘুম ভাঙলো আমার। দেখলাম কয়েকজন গ্রামবাসী এসে দাঁড়িয়েছে আমার ঘরের বাইরে। ঘুম থেকে ওঠার পর গত বিকেলের ঘটনা আমার খেয়ালই ছিল না। তারা কেন এসেছে তা জানার জন্যই আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। আমার পরনে হাত কাটা গেঞ্জি। কয়েক মুহূর্তের মধ্যেই আমি দেখলাম
তারা বিস্ফারিত চোখে তাকিয়ে আছে আমার বাহুর দিকে। আর তারপরেই আমি খেয়াল করলাম আমার বাহুতে উপস্থিত হয়েছে আরশোলাটা, নীল রঙের এই আরশোলা। এরপর থেকে রাত নামলেই আমার শরীরে ঘুরে বেড়াচ্ছে। এই কথাগুলো একটানা বলে থামল সেই মার্কিন যুবক। আমি কিন্তু তার কথা বিশ্বাস করলাম না। জেরির হাতে আঁকা আরশোলাটার দিকে তাকিয়ে ভাবলাম, এ কি কখনো সম্ভব? মাদক তো এদেশে আকছার পাওয়া যায়, ইউরোপীয় আমেরিকানরা সে মাদক নেয়, হয়তোবা জেরিও মাদকের নেশা করেছে। আরশোলাটা এবার আমার শরীর বেয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। ঠিক এই সময় দেওয়ালের গা থেকে টিকটিকিটা আবার ডেকে উঠল। সেই ডাক শুনে রোহিতবাবু বিরক্ত বোধ করে মনে মনে ভাবলেন, কালই বেটাকে তাড়াবার ব্যবস্থা করতে হবে। টিকটিকির ডাক শুনে তার দিকে একবার তাকিয়ে দীননাথ আবারও তার কথা বলতে শুরু করলেন। হ্যাঁ, যা বলছিলাম, ওই জেরির কথা আমি মোটেও বিশ্বাস করলাম না। আমার ধারণা হলো যে নেশাগ্রস্ত বা অবসাদগ্রস্ত অবস্থাতে আমাকে বানিয়ে বলল গল্পটা। রাত অনেক হয়েছে, আমি আর এ ব্যাপারে তার সঙ্গে বাক্যালাপে গেলাম না। কিছুক্ষণের মধ্যেই আমরা বড় আলো নিভিয়ে একটা নাইট ল্যাম্প জ্বেলে বিছানায় পাশাপাশি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে গেল আমার। দেখলাম জেরি অন্যদিকে পাশ ফিরে ঘুমোচ্ছে, আমিও আবার অন্যদিকে পাশ ফিরে ঘুমোতে যাচ্ছিলাম। ঠিক তখনই আমি একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম। বড় খাটের অন্য প্রান্তে শুয়ে থাকা ছেলেটার বাহু থেকে আরশোলাটা লাফিয়ে নামলো খাটে, তারপর ধবধবে সাদা বিছানার ওপর দিয়ে সুর তুলে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। ব্যাপারটা স্বপ্ন নাকি সত্যি আমি তা ঠিক সেই মুহূর্তে বুঝে উঠতে পারলাম না। আরশোলাটা এগিয়ে আসছে আমার দিকে, আমার ডান হাতটা ওর দিকে ছড়ানো। ও যখন আমার হাতের একদম কাছে চলে এলো তখন হাতটা সরিয়ে উঠে বসার চেষ্টা করলাম আমি, কিন্তু আমার শরীরের কোনো অংশই আমি নাড়াতে পারলাম না। যেন জগদ্দল পাথরের মতো ভারী হয়ে গেছে আমার শরীর। আর তারপর একসময় আমার হাতে উঠে এলো। আরশোলাটা স্পর্শ পাবার সঙ্গে সঙ্গে আমার শরীরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। মুহূর্তের মধ্যে যেন আবারও প্রগাঢ় প্রগাঢ় ঘুম পেতে লাগলো আমার। আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরে আমার যখন ঘুম ভাঙলো তখন জেরি ঘরে নেই। ভোর রাতেই নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছে ফ্লাইট ধরতে। গত রাতের ঘটনাটা আমার মনে পড়লো ঠিকই, কিন্তু আমি ভাবলাম জেরির গল্প শুনে ঘুমের ঘরে এমন উদ্ভট স্বপ্ন দেখেছি আমি, কিন্তু সেটা যে স্বপ্ন ছিল না তা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম আমি। ওয়াশরুমে গিয়ে স্নান করার জন্য পোশাক খুলতেই দেখি ও আমার বাহুতে জল দিয়ে সাবান দিয়ে ঘষেও আমি ওকে মুছতে পারলাম না। কেন যে আমি জেরির কথা অবিশ্বাস করতে গেছিলাম। আর তারপর থেকেই রাত নামলে ও আমার শরীরে ঘুরে বেড়ায়। এই যেমন এখন আমার পা বেয়ে নিচের দিকে নামছে। দীর্ঘক্ষণ ধরে কথা বলে তার বক্তব্য শেষ করলেন দীননাথ পাকড়াশি। তারপর তিনি ডাক্তারবাবুর দিকে চেয়ে রইলেন তার প্রতিক্রিয়া বোঝার জন্য। ডাক্তারবাবু এতক্ষণ ধরে মন দিয়ে শুনছিলেন দীননাথের দেহে আরশোলা আসার কাহিনী, আর তার সঙ্গে সঙ্গে ঘটনাটা মনে মনে বিশ্লেষণ করার চেষ্টা করছিলেন। সবটা শুনে তার যা মনে হলো, ওই জেরি ছেলেটার সঙ্গে দীননাথের পরিচয় হয়েছিল। তার মুখ থেকে সেই ওঝার গল্প শুনেছিলেন তিনি।
মার্কিন ছেলেটার হাতে আঁকা উল্কিটা দেখে পছন্দ হওয়াতে সেই দেশ থেকে তেমনই একটি উল্কি নিজের বাহুতে আঁকিয়ে নেন দীননাথ। কিন্তু ওই স্মিথের মুখের গল্পটাই তার মনোবিকারের সৃষ্টি করে। নেশাগ্রস্ত মার্কিন যুবকের মতো তিনিও এরপর ভাবতে শুরু করলেন আরশোলাটা জীবন্ত, এক ধরনের হ্যালিউসিনেশনে আক্রান্ত তাঁর রোগী। ডাক্তারবাবু এরপর বুঝতে পারলেন ভদ্রলোকের আর কিছু বলার নেই, আর তাঁর নিজেরও যা জানার তা জানা হয়ে গেছে। তবে এ রোগ তিনি সারিয়ে তুলতে পারবেন, তাই তাঁর সঙ্গে আর কোনো কথা না বলে প্রেসক্রিপশন লিখতে শুরু করলেন। কিছু মানসিক রোগের ওষুধ, নার্ভের ওষুধ, ঘুমের ওষুধ লিখলেন তিনি। তারপর মাথা তুলে রোগীর দিকে তাকিয়ে দেখলেন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন দীননাথ। দৃষ্টি তাঁর পায়ের কাছে মেঝের দিকে নিবদ্ধ। রোহিতবাবু তাঁর দিকে প্রেসক্রিপশনটা বাড়িয়ে দিয়ে বললেন, এই ওষুধগুলো সম্ভব হলে আজ থেকেই খাওয়া শুরু করুন। চিন্তা করবেন না, ধীরে ধীরে ওর নড়াচড়া বন্ধ হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। রোহিতের হাত থেকে খপ করে প্রেসক্রিপশনটা নিয়ে নিলেন দীননাথ। তারপর চলি বলে কেমন যেন দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। তা দেখে রোহিতের মনে হলো হয়তোবা ফ্লাইট ধরার তাড়া থাকার জন্যই অমন দ্রুতভাবে ঘর ছাড়লেন ভদ্রলোক। এদিনের মতো ডক্টর রোহিত বসু রোগী দেখার কাজ শেষ করলেন। চেয়ার ছাড়ার আগে তিনি টেবিলের ওপর ছড়িয়ে রাখা প্রেসক্রিপশনের প্যাড, জার্নাল ইত্যাদি গুছিয়ে রাখছিলেন। ঠিক সেই সময় একটা ফড়ফড় শব্দ কানে এলো তাঁর। সামনে তাকাতেই চমকে উঠলেন তিনি। টেবিলের উল্টো দিকের মেঝে থেকে একটা আরশোলা উড়ে এসে বসল টেবিলের ওপর। নীল রঙের একটা আরশোলা, ঠিক যেমনটা আঁকা ছিল দীননাথ মাকড়াশির বাহুতে। কিন্তু এই কি করে সম্ভব? তিনি কি ভুল দেখছেন? কিন্তু রোহিতবাবু বুঝতে পারলেন তিনি ভুল দেখছেন না। ওই তো নীল রঙের অদ্ভুত আরশোলাটা সুর তুলে এদিক ওদিক তাকাচ্ছে। তার সর্বাঙ্গে শিহরণ খেলে গেল। অবশ হয়ে আসছে শরীর, হাতটুকু পর্যন্ত নাড়াবার ক্ষমতা নেই তার। আরশোলাটা ক্রমশ এগিয়ে আসছে তার অবশ হাতের দিকেই। বিস্ফারিত চোখে চেয়ে রইলেন ডক্টর বসু। আরশোলাটা যখন প্রায় হাতের একেবারে কাছে চলে এসেছে, ঠিক সেই সময় ঘটল আরো এক অদ্ভুত ঘটনা। হঠাৎ টেবিলের উপরে এসে ঝাঁপিয়ে পড়ল সেই টিকটিকিটা। তারপর দ্রুত ছুটে এসে খপ করে মুখে পুরে ফেলল নীল আরশোলাটাকে। একটু ছটফট করলো ঠিকই, কিন্তু টিকটিকিটা চোয়াল থেকে মুক্ত করতে পারল না নিজেকে। আর এরপর এই টিকটিকিটা টেবিল ছেড়ে আবার দেওয়ালে উঠে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ষাঁড় ফিরে এলো ডক্টর বসুর শরীরে। ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। এর কয়েকদিন পরে এর রাতে নিজের চেম্বারে বসেছিলেন তিনি। না, কোনো রোগীর প্রতীক্ষায় নয়, আরশোলার ঘটনার অভিঘাত তিনি কাটিয়ে উঠতে পারেননি। এ কয়েকদিন আর কোনো রোগীও দেখেননি। নিজের অসুস্থতার কারণ দেখিয়ে ফিরিয়ে দিয়েছেন, আর দিন রাত বসে ভেবেই চলেছেন ব্যাপারটা আসলে কি ঘটে থাকতে পারে। ঢং করে ঘড়িতে রাত 10টা বাজল। শব্দটা শুনেই তার মনে হলো কয়েকদিন আগে ঠিক এই সময় তার চেম্বারে এসেছিলেন দীননাথ। ঠিক এই সময় কাকতালীয়ভাবে ডক্টর বসুর মোবাইল ফোনটা বেজে উঠল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো দীননাথের উচ্ছ্বসিত গলা। তিনি বললেন, ধন্য আপনার ডাক্তারি মশাই। কলকাতা থেকে ফ্লাইটে ওঠার আগে আপনার পরামর্শ মতো ওষুধ কিনে খাওয়া শুরু করেছিলাম। 2 দিন খেতে এটা কাজ দিয়েছে। আজই ইউরোপে পৌঁছেছি আমি। হোটেলে এসে পোশাক পরিবর্তনের সময় দেখি ওটা আর নেই। আমার শরীর থেকে একদম ভ্যানিশ। আমি হ্যালো হ্যালো হ্যালো, কেটে গেছে। দীননাথের কথা শুনে একই সঙ্গে আনন্দিত আর বিস্মিত হলেন রোহিতবাবু। আনন্দের কারণ হল রোগীর সুস্থতা, আর বিস্ময়ের কারণ
তিনি দীননাথকে মানসিক রোগের ওষুধ দিলেও তাকে তো উল্কি মুছে যাবার মতো কোনো ওষুধ তিনি দেননি। তবে আরশোলাটা গেল কোথায়? বিস্মিত জেরির কথা, দীননাথের কথা, সর্বোপরি কয়েকদিন আগেই তার নিজের অভিজ্ঞতার কথা কি তাহলে সত্যি? জেরির মতো, দীননাথের মতো নীল আরশোলাটা যে জীবন্ত তা তিনিও বিশ্বাস করেননি বলেই সেই ওঝার কথা মতো আরশোলাটা দীননাথের দেহ ছেড়ে তাঁর দিকে এগিয়ে আসছিল আর এক অবিশ্বাসী শরীরে বাসা বাঁধার জন্য। ঠিক এই সময় চেম্বারের দরজায় কেউ নক করল। ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, ভেতরে আসুন। নমস্কার ডাক্তারবাবু, আমার নাম অম্বর মজুমদার। আমার আসলে অ্যাপয়েন্টমেন্ট নেই। নো প্রবলেম, ভেতরে আসুন। ধন্যবাদ ডাক্তারবাবু। আমার না একটা অদ্ভুত সমস্যা শুরু হয়েছে ডাক্তারবাবু। আপনার সমস্যার কথা শুনবো। আপনার নামটা কি বললেন যেন? অম্বর মজুমদার। বয়স? 47। বেশ, এবার আপনার সমস্যার কথা বলুন। ডাক্তারবাবু, আপনি আরশোলায় ভয় পান? আরশোলা? হ্যাঁ ডাক্তারবাবু, আরশোলা। আমি আগে ভয় পেতাম না, কিন্তু কয়েকদিন আগে একজন ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়। উনি আমায় দেখিয়েছিলেন ওর গায়ে একটা আরশোলার ট্যাটু ছিল। দীননাথ পাকড়াশি? হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ। আপনি জানেন কি করে? আমি ওর সঙ্গে যেদিন দেখা হয়েছিল তার পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমি এই দেখুন ডাক্তারবাবু, এই যে। অম্বর মজুমদার তার শার্ট খুলে ফেললেন। আতঙ্কিত অবাক ডক্টর রোহিত বসু দেখলেন তার ডান কাঁধের একটু নিচে বাহুর ওপর প্রমাণ আকারে ঘন নীল রঙের একটা আরশোলা। সানডে সাসপেন্সে আজ শুনলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর গল্প অবলম্বনে নীল আরশোলা, দীননাথ পাকড়াশি শঙ্করী প্রসাদ মিত্র, ডক্টর রোহিত বসু ইন্দ্রনীল ভাদুরী, জেরি গ্রে নীল, ওঝা অর্ঘ্য বসু, অম্বর মজুমদার অরিজিৎ। গল্পের নাট্যরূপ, গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় দীপ। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ। কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দে। বিশেষ সহযোগিতায় অভিজ্ঞান এবং স্বর্ণাভ। পোস্টার ডিজাইন গ্রিনিং ট্রি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল হিমাদ্রি কিশোর দাশগুপ্তর গল্প অবলম্বনে নীল আরশোলা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সের আরও গল্প শুনতে ফলো করুন মির্চি বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi bangla বা সাবস্ক্রাইব করুন গানা অ্যাপে।